তো এটা বাসায় পড়ে ফেলো, তোমাদের তখন টিচার মিচার সব বন্ধ, সো কাইন্ডলি একটু ভালো করে পড়ো, পরীক্ষাটা দাও। এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে। দেখো আমরা যেটা আজকে পড়বো সেই লাইনটা বলছিলাম, ঢাকাইতে পেসমেকারের ব্যাটারি 5 থেকে 10 বছর, ওপেন হার্ট সার্জারি। দেখো তুমি চিকিৎসা করার ক্ষেত্রে আমরা চিকিৎসাগুলো করবো, যেমন হার্টের চিকিৎসার ক্ষেত্রে অনেক ধরনের চিকিৎসা আছে। তো আমরা একটা চিকিৎসা যেটা করা হয় সেটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি করবো। সাধারণত ওপেন হার্ট সার্জারি যেটা করা, এটা সাধারণত একবারে জটিল কন্ডিশন ছাড়া করানো হয় না, কারণ হচ্ছে ওপেন হার্ট সার্জারি অনেক রিস্ক। জটিল কন্ডিশন গুলোতে গেলে এটা সাধারণত করা হয়, অন্যথায় এটা আমরা হাত দিই না। তো ওপেন হার্ট সার্জারি এখানে দেখো কয় প্রকার বলছে, 3 প্রকার, দাগ দাও। একটাকে বলা হয় অন পাম্প সার্জারি, একটাকে বলা হয় অফ পাম্প সার্জারি বা বিটিং হার্ট, এটা শিখতে হবে সাথে, এটা আসে পরীক্ষা, বিটিং হার্ট কি, আর রোবট সহকারে সার্জারি। তাহলে ওপেন হার্ট সার্জারি আমরা 3টা পাচ্ছি, একটা হচ্ছে অন পাম্প সার্জারি, এটা হচ্ছে অফ পাম্প সার্জারি বা বিটিং হার্ট, আর এটা হচ্ছে রোবট সহযোগে সার্জারি। এই 3টা পড়তে হবে। এখন এগুলো দিয়ে কোনটা কি বোঝায় দেখো, বিষয়টা হচ্ছে ওপেন হার্ট সার্জারিটা কিভাবে করে, ধরো তোমার বুকটাকে কাটবে, কাটার পরে তোমার কি করবে, হার্ট যেটা আছে হার্ট, ওই হার্টটাকে বের করে নিয়ে এসে পড়বে। তো বের করে আসে তুমি বাঁচবা কিভাবে, বিষয়টা হয় একটা মেশিন আছে, মেশিনটাকে আমরা বলি, দেখো লেখা আছে কার্ডিও পালমোনারি বাইপাস মেশিন। কার্ডিও পালমোনারি বাইপাস মেশিন অর্থাৎ এটা হার্ট এবং লাংস কে সক্রিয় রাখে এই মেশিনটা, ঠিক আছে। তো এই মেশিনটার সাথে কি করা হয়, তোমার দেহকে সংযুক্ত করে দেওয়া হয়। তো তোমার এই যে হার্টটাকে আমি সরাই দিছি, কারণ ওই হার্টের কাজটা এই কার্ডিও পালমোনারি বাইপাস মেশিনটা করবে। বর্তমানে কিন্তু এটা হয়তো শুনছো জানি না, এখন কিন্তু হার্টও কি করা হয় জানো, কৃত্রিম হার্ট, মানে সরি, একজনের হার্ট নিয়ে আরেকজন মানুষের হার্টে লাগাই দেওয়া হচ্ছে। এটা কি শুনছো কিনা জানি না। যেমন কিডনি যেমন কি করে একজনের আরেকজনে লাগানো যায়, হার্ট ওইভাবে লাগানো হচ্ছে, ঠিক আছে। মৃত্যুর 6 ঘন্টা মানে কয়েক ঘন্টার ভিতরে যদি তোমার হার্ট টাইম খুলে নিতে পারি, তাহলে আরেকটা অসুস্থ যে তার হার্টের মধ্যে এটা লাগানো যাবে। তো এই ক্ষেত্রে এগুলো করা হচ্ছে, কি করা হয়, একটা মেশিন আছে, মেশিনটাকে আমরা বলি কার্ডিও পালমোনারি বাইপাস মেশিন, ডাক দাও এই জায়গাগুলো যে বলতেছি। এই কার্ডিও পালমোনারি বাইপাস মেশিনের সাথে তোমার দেহকে সংযুক্ত করে দেওয়া হয় এবং তোমার হার্টটাকে বের করে নিয়ে এসে করা হয়। তখন ওই হার্টের উপরে অপারেশন কইরা, ধরো কোনো জায়গায় ব্লক আছে, ব্লক গুলো সব রিমুভ করে দেওয়া হয়, বা যে জায়গায় সমস্যা হয়েছে, যেমন তোমার ভাল্ব, যেটা ধরো তোমার কোন একটা ভাল্ব নষ্ট হয়ে গেছে, ওই ভাল্ব নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করে দেওয়া হচ্ছে। তো এটাকে আমরা বলি অন পাম্প সার্জারি। দেখো এটাকে কেন অন পাম্প বলা হয়, এই জায়গায় তোমরা যে এমসিকিউ তে ভুলটা করো, অন পাম্প এবং অফ পাম্পের মাঝে। দেখো বিষয়টা হচ্ছে, দেখো এখানে তুমি বলছো এখানে একটা মেশিন ইউজ করা হয়েছে, তাহলে মেশিনটা যেহেতু তুমি অন, মেশিন ইউজ করা মানে কি অবশ্যই মেশিনটা অন আছে, তাহলে এই জন্য এটা নাম রাখা হয়েছে কি অন পাম্প সার্জারি। আর এখানে নামটা দেখো কি বলছে, অফ পাম্প সার্জারি, তাহলে অবশ্যই মেশিনটা অফ আছে, অর্থাৎ এখানে মেশিনটা ইউজ করা হচ্ছে না। নাম দেখলেই তুমি একটু চিন্তা করে বুঝলেই এই জায়গাটার প্যাচ লাগে না, অনেক স্টুডেন্ট কিন্তু এই জায়গাটা ভুল করে, ঠিক আছে। তোমাদের দেখবে আমি যে আচ্ছা ভাই, জায়গায় বলবো এই ভুল করবা। মেশিনটা লাগানো হয় ওই মেশিনের মধ্যে কি রক্ত ঢুকে ওই মেশিনটাই পরে সাপ্লাই হ্যাঁ করে? হ্যাঁ হ্যাঁ, এই মেশিনই রক্ত, একবার হার্টের কাজটা করবে, হার্ট যে কাজটা করে মেশিন সেই কাজটা করে দেয়, ঠিক আছে। এই যে লাইফ সাপোর্টে দেওয়া হয় এই মেশিন, ঠিক আছে। তো এই মেশিনটা যখন অন থাকে, কেন এটার নামকরণ করেছে অন পাম্প সার্জারি, কারণ অন পাম্প সার্জারির ক্ষেত্রে মেশিনটা অন থাকে। আর পরেরটা দেখো লিখছে অফ পাম্প সার্জারি, অর্থাৎ এই সার্জারির ক্ষেত্রে এই মেশিনটা ইউজ করা হয় না। তাহলে এটা কিভাবে ইউজ করা হয়, এখানে কি করা হয়, তোমার অ্যানেস্থেশিয়ার কথা তো হয়তো তোমরা শুনছো, অ্যানেস্থেশিয়ার যে ডাক্তাররা, তারা কি করে অ্যানেস্থেশিয়া দিয়ে দেয়, এর ফলে তোমার হার্টটা ধরো অনেক স্লো কাঁপে, বা তোমার হার্টটা তো প্রতিনিয়ত অনেক জোরে কাঁপতেছে, প্রতি মিনিটে 70 থেকে 80টা, এটার উপরে কিন্তু অপারেশন করা পসিবল না। তোমার যে হার্টটা এটা 70 থেকে 80 বার কাঁপতেছে, এটার উপরে কি আমি কোনো অপারেশন করতে পারবো, এটা একটা রিস্কি জায়গা, একটা ভুল করলে তুমি মারা যাবা। সেক্ষেত্রে কি করা হয়, এটাকে ওষুধ দিয়ে একবারে স্লো বানায় ফেলে, স্লো বানায় ফেললে কি হার্টটা একবারে স্লো কাঁপে, তখন এটা ঠিকই তোমার রক্তটা দিচ্ছে, কিন্তু এটা একবারে স্লো, তখন ওই স্লোটার উপরে আমরা অপারেশন করি। তো এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু মেশিন ইউজ করি না, এই জন্য এটা নাম করা হয়েছে কি অফ পাম্প সার্জারি। ওইটা অন পাম্প নাম দেখলে বোঝা যাচ্ছে, অর্থাৎ এখানে মেশিন ইউজ করা হয়েছে। কেন কোন মেশিন ইউজ করা হয়েছে, পালমারি, এখানে অফ পাম্প, এগুলো মার্ক করো। অফ পাম্প মানে কি, মেশিন ইউজ করা হয় না, পাম্পটা বন্ধ, অফ মানে বন্ধ, পাম্প বন্ধ, শেষ, লিখে রাখো এগুলা। অন পাম্প মানে কি, পাম্পটা অন, পাম্পটা স্টার্ট আছে। দেখো এটার অপর নামটা আসে পরীক্ষা, তুমি এটা ভুল করো, বিটিং হার্ট কই, বিটিং হার্ট আর অন অফ পাম্প একই কেন, তুমি নিজে চিন্তা করো, বুদ্ধি খাটায় দেখো, তুমি যখন অপারেশনটা করছো, তুমি কিন্তু বিটিং হার্টের উপরে করছেন না, তোমার হার্টটা কিন্তু এখনো বিট মানে কি কাঁপতেছে, এখনো বিট করতেছে, এখনো কিন্তু স্লো করতেছে। আর এই ক্ষেত্রে অন পাম্পে কিন্তু তোমার হার্ট পুরোপুরি বিট বন্ধ করে দিচ্ছে, তোমার হার্টটা কিছু সময়ের জন্য পুরোপুরি অফ, বাইরে এনে রাখা হয়েছে, আর অন্য মেশিন দিয়ে তোমার দেহ লাগাই দেওয়া হয়েছে। আর এটার ক্ষেত্রে কিন্তু তোমার হার্টটা তখনও চলতেছে, তোমার চলন্ত হার্টের উপরেই আমরা কাজ করছি। কারণ এই জায়গাটা কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে। দেখো তোমাদের আমি সবসময় বলে দিই যে কি,
কোন জায়গায় ভুল করে। মনে রাখবে এটা এক্সপেরিয়েন্স থেকে বলি, এবং তুমি ওই জায়গায় ভুল করো, তোমাদের পরীক্ষা নিয়ে আমি দেখাই দেবো তুমি ওই জায়গায় ভুল করতেছো, এবং ভর্তি পরীক্ষা সব জায়গায় তোমরা ভুল করে দিয়ে আসো। এইগুলো একটু খেয়াল রাখবা। এটা হচ্ছে অফ সার্জারি বা এটার অপর নাম বিটিং হার্ট। কেন বিটিং হার্ট বুঝে নাও। এই যে বললাম যে তুমি এখানে কি করতেছো, চিকিৎসক কি করতেছে, অলরেডি যে হার্টটা চলতেছে ওইটার উপরেই কাজ করতেছে, বিট মারতেছে, তাহলে এটা বিটিং হার্ট গেল এটা। তারপরে যে রোবট সহকারে হার্ট রেট কমায় কিভাবে, স্লো করে কিভাবে? ওষুধ দেয়, এই যে লেখাই তো আছে যে ওষুধ প্রয়োগের মাধ্যমে, এই যে লেখা দিছে এই যে নিচে, এই জায়গাটা পড়বা, এইগুলা পড়বা। আচ্ছা এটা দেখো লেখছে এই যে অন পাম্প সার্জারিতে হচ্ছে প্রচলিত পদ্ধতি, এটা পড়ো, এই জায়গাগুলো দাগ এখানে পুরোটুকু একটু পড়ে দেখবা। মানে এখানে মেন পড়াটা হচ্ছে মানে এই ব্ল্যাক মার্ক করা যেগুলা, এগুলা মূলত দাগ দিয়ে রাখতে একটু পড়বা, ভিতরে পড়লে একটু জানতে পারবা, অনেক সময় জানার জন্য পড়া উচিত। আর রোবট সহযোগী সার্জারি, বর্তমানে রোবটের সাহায্যে সূক্ষ্মভাবে সার্জারি করা হচ্ছে, এটা সম্পর্কে তেমন কিছু লেখা নেই। আর ওপেন হার্ট সার্জারি পদ্ধতি লেখছে। ভাই অ্যানেস্থেসিয়া দিলে কি হার্টবিট স্লো হয়ে যায়? হ্যাঁ স্লো হবে না, হার্টবিট স্লো হবে তো। তুমি যখন ঘুমাও তোমার হার্টবিট স্লো হয়ে যায় তো, তুমি ঘুমাইলে তোমার হার্টবিট স্লো হয়ে যেত। ঘুমার অ্যানেস্থেসিয়া তো কাজটা একই অনেকটা। দেখো দেখো এখানে লেখা আছে ওপেন হার্ট সার্জারি কিভাবে করা, দেখো লেখছে, দেখো সার্জারি শুরুতে চিকিৎসকের নির্দেশে দেখো লেখা আছে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, দিলে কি হয় দেখো লেখা আছে। পরে কি করা হয় দেখো, বুক এবং স্টার্নাম, তোমার বুকের মধ্যে কাটা হয়, দেখো বুকের মধ্যে গর্ত করি আমরা, তোমার বুকের বোনসগুলা কেটে ফেলে, তখন কি হয় যে অন পাম্প সার্জারি করা যেতে পারে। যেটা দেখো এই মেশিনটার নাম হচ্ছে, আরেকটা নাম আছে, এটাকে কার্ডিওপালমোনারি মেশিনও বলা হয়, অথবা দেখো হার্ট লাং মেশিনও বলা হয়। দুইটা নামই পড়বা, এখানে দাগ দিয়ে রাখো, এই মেশিনের দুইটা নাম, কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন অথবা হার্ট লাং মেশিন, এটার সাথে লাগাই দেয় এবং তোমার তোমার এই পদ্ধতিটা প্রয়োগ করা হয়। ঠিক আছে? আচ্ছা তাহলে এটা আশা পারবা তিনটা জিনিস। ওপেন হার্ট সার্জারি তিন প্রকার, অন পাম্প সার্জারি, অফ পাম্প সার্জারি, রোবট সার্জারি। কোনটা দিয়ে কি বুঝায় এটা বুঝলেই এনাফ, এখান থেকে আর কিছু করতে হবে না, এগুলো আসে না পরীক্ষায়, তাহলে এমসিকিউ তে আসতে পারবা। জি ভাই। আচ্ছা এখন আমরা করোনারি বাইপাস সার্জারি। দেখো এই বাইপাস দিয়ে আবার বলতেছি, দেখো ওইখানে বাইপাস কথাটা ছিল, বাইপাস মানে কি, যেমন আমাদের পলাশ থেকে গোরাশাল যাওয়ার কিন্তু একটা বাইপাস রোড আছে, কিন্তু আমাদের একটা মেইন রোডও আছে, আমরা এটা জানি। তো আমাদের বাইপাস মানে আমরা কি বলি, যে ভিন্ন একটা রাস্তা, অর্থাৎ এই পলাশ থেকে মেইন রোডটা হচ্ছে প্রাণের গেট হইয়া তুমি গোরাশাল যাও, আর আরেকটা রাস্তা আছে সেটা কি, ওই সারকাখানা হইয়া সোজা গেলে তারপর নাজমুল পাম্প হইয়া যেটা গোরাশাল যাও, এটা হচ্ছে আমাদের বাইপাস। বাইপাস মানে একটা বিকল্প রাস্তা। তাহলে এটা এটা এমন একটা সার্জারি, এখানে কি হয়, ধরো তোমার কোনো হার্টের একটা আর্টারি ব্লক হয়ে গেছে, তো ব্লক হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, ওখান থেকে রক্ত যাচ্ছে না, তখন আমরা কি করলাম, ওই আর্টারির জায়গায় আরেকটা রাস্তা তৈরি করে দিই, মানে ওই আর্টারিটার পাশে আরেকটা রাস্তা তৈরি করে দিলাম, যার ফলে ওই আরেকটা আর্টারিতে রক্ত যাচ্ছে। অর্থাৎ হার্টের মাঝে আমরা কি করি, এক্সট্রা আরেকটা আর্টারি লাগাই দিই। এই আর্টারিটা কই থেকে কালেক্ট করে, তোমার পা থেকে। তোমার পায়ের মধ্যে অনেক আর্টারি আছে যেগুলো না থাকলেও সমস্যা নাই, তো আমরা কি করি, পায়ের মধ্যে থেকে একটা আর্টারি কাইটে নিয়ে আসি, কাইটে নিয়ে এসে কি করি, তোমার হার্টের মধ্যে এটা বসাই দিই। ধরো যে আর্টারিটার মধ্যে সমস্যা হয়েছে ওই আর্টারিটার পাশে এটা বসাই দিই, তখন কি হয়, রক্তটা ওই আর্টারিতে না যায় এই আর্টারিতে চলে যায়, তখন আর কি হয়, তাহলে তোমার কোনো সমস্যা হয় না। এটা খুবই ভালো একটা পদ্ধতি। দেখো এটা চিত্র দেওয়া আছে, দেখো সুন্দর করে, এটা পা থেকে একটা আর্টারি কেটে নিয়ে আসছে, তারপর দেখো যে এই আর্টারিটা ব্লক হয়ে গেছে, দেখো যে ব্লক, তখন আমরা কি করলাম, এই যে এখান থেকে আর্টারি কিনে নিয়ে আসলাম, যে দেখো এটা লাগাই দিচ্ছে, এই জায়গা দেখো সুন্দর করে লাগাই দিচ্ছে, এখন এই জায়গাটা ব্লক, এখন রক্তটা এই যে এদিক দিকে এদিকে ঢুকে গেছে, তার আর সমস্যা হচ্ছে না। তো এই ধরনের সার্জারিকে আমরা বলি করোনারি বাইপাস সার্জারি। তোমরা তো করোনারি আর্টারি মানে হচ্ছে হার্টের আর্টারি, এর জন্য এটা নাম হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। তো লেখা আছে এক বা একাধিক করোনারি আর্টারি যদি বন্ধ হয়ে যায় তখন কি করা হয়, দেহের অন্য অংশ থেকে, স্পেশালি কোন জায়গা থেকে নেই, পা থেকে, গলা দাগ দাও, কোন জায়গা থেকে নেই, পা থেকে নেই, আমরা কি করি, একটা আর্টারি কেটে নিয়ে এসে নতুন একটা রাস্তা তৈরি করি, এটাকে বলি করোনারি বাইপাস সার্জারি। এটা দাগ দাও পুরোটি, এটা আসতে পারে করোনারি বাইপাস সার্জারি কাকে বলা হয়। তাহলে কি বলবা, যে যদি কোনো আর্টারি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে আমরা দেহের অন্য অংশ থেকে একটা আর্টারি কেটে এনে একটা বিকল্প রাস্তা তৈরি করে দেই রক্ত প্রবাহের জন্য, এটাকে আমরা বলি করোনারি বাইপাস সার্জারি। এখানে লেখা আছে যে অনেক সময় কি হয়, দেখো কোলেস্টেরল, ওই যে যেটা বললাম চর্বি জমে যেতে পারে, ঠিক আছে। আর এটা অলরেডি তোমাদের বলছি, রিফাতকে সবাইকে বলছি, কিনা ভুলে গেছি আমার খেয়াল নাই, কিন্তু আবারও বলতেছি, যে কোনো অর্গানের কিন্তু ভিতরে লেয়ার থাকে, যে কোনো অর্গানের ভিতরে লেয়ার থাকে, এটা তুমি জানো। তুমি একটা বাসার কিন্তু ওয়ালের বাইরের দিকেও আছে ভিতরের দিকেও আছে, তো তোমার ওয়ালের ভিতরের দিকেও একটা লেয়ার আছে, বাইরের দিকেও একটা লেয়ার আছে। তো যে কোনো অর্গান, তুমি যে কোনো অঙ্গের নামই না, ফাঁপা অঙ্গ স্পেশালি ধরো, ওই অঙ্গের ভিতরের দিকে যে লেয়ারটা, এটাকে আমরা বলি এপিথেলিয়াম। এটা মনে রাখবা, বইয়ের অনেক জায়গায় তুমি পাবে এপিথেলিয়ামের কথাটা। এপিথেলিয়াম হচ্ছে যে কোনো অর্গানের ভিতরের দিকে লেয়ারটা,
ঠিক আছে? তুমি একটা ওয়ালের দেখবা তোমার বাসার দিকে একটা লেয়ার আছে, বাইরেও কিন্তু একটা লেয়ার আছে। তো ওয়ালের ভিতরে যে লেয়ারটা ওইটা আমরা বলতেছি এখানে এপিথেলিয়াম, অর্থাৎ কোনো একটা অর্গান ভিতরের লেয়ারটা এপিথেলিয়াম। রিফাত এটা লিখে রাখো। আর যদি এটা ব্লাড ভেসেলের ক্ষেত্রে জিজ্ঞেস করে তাহলে এটার নাম হয়ে যায় এন্ডোথেলিয়াম। আবারও বলছি, যদি অর্গানের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে এপিথেলিয়াম, আর ব্লাড ভেসেলের ক্ষেত্রে এন্ডোথেলিয়াম। দেখো এখানে লেখছে যে ধমনীর প্রাচীরের এন্ডোথেলিয়াম, দেখছো? অর্থাৎ ব্লাড ভেসেলের যে ভিতরটা, ওই ভিতরে যে লেয়ারটা এটা এন্ডোথেলিয়াম। ধরো এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল, হ্যাঁ? দেখো এই ধরো এটা একটা ওয়াল, তাহলে ওয়ালের দেখো দুইটা লেয়ার, বাইরে একটা লেয়ার আছে, ভিতরে একটা লেয়ার আছে। এই ভিতরে যে লেয়ারটা এটার নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। আর যদি এটা অর্গান হইতো তখন এটা নাম হয়ে যেত এপিথেলিয়াম। তো বলছে এই এন্ডোথেলিয়ামে কি হচ্ছে, তোমার চর্বি জমে। এই চর্বি জমলে কি এখানে ব্লক হয়ে যায়। এই দেখো লেখছে যে এসব পদার্থ কি চর্বি জমে চুনের মতো হয়। এই চূর্ণ হয়ে যাওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় আর্টেরিওস্ক্লেরোসিস। অর্থাৎ ধমনী ক্ষেত্রে কি হওয়া এন্ডোথেলিয়ামে চুনের মতো পদার্থ জমা হওয়ার প্রক্রিয়াকে বলা হয় আর্টেরিওস্ক্লেরোসিস। এই চুনের মতো পদার্থকে বলা হয় অ্যাথেরোমেটাস। যেটা পড়েছি তোমাদের আগে ওই দিন পরে আছেন, অ্যাথেরোমা আর অ্যাথেরোমেটাস একই। অর্থাৎ চর্বিটা জমে, ওই চর্বিটা কে আমরা ইংরেজিতে প্লাক বলি। ওই দিন দেখাইছিলাম, কিন্তু চর্বিকে আমরা ইংরেজিতে প্লাকও বলতে পারি। প্লাকের পাশাপাশি আরেকটা নামে দেখা যায়, সেটা হচ্ছে অ্যাথেরোমা। ওই যে বলছিলাম গ্রিসের রাজধানী অ্যাথেন্স আর ইতালির রাজধানী হচ্ছে রোম। রোমা এখানে লেখছে অ্যাথেরোমেটাস, লেখছে একই কথা। রোমা অ্যাথেরোমেটাস আর প্লাক একই কথা। বলছে এই অ্যাথেরোমেটাস তৈরি হওয়ার যে প্রক্রিয়া, মানে এটা যে তৈরি হচ্ছে এটা প্রক্রিয়ার মধ্যে হচ্ছে না, প্রক্রিয়া হচ্ছে আর্টেরিওস্ক্লেরোসিস। আর্টেরিওস্ক্লেরোসিস কাকে বলে আসবে লেখবা যে ধমনীতে চর্বি জমা হওয়ার যে প্রক্রিয়াটা, আর্টারিতে চর্বি জমা হওয়ার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে আর্টেরিওস্ক্লেরোসিস। আর চর্বিকে আমরা ব্ল্যাকও বলতে পারি, অ্যাথেরোমাও বলতে পারি। একটা মেডিকেল দেখাই দিয়েছি। যখন করোনারি ধমনীর লুমেন বলছে, করোনারি ধমনীর লুমেন, দেখো এখানে একটা কথা বলছে, সাধারণত উচ্চ রক্তচাপ যাদের আছে, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল মাত্রা যাদের বেশি, তাদের ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে এগুলো সবচেয়ে বেশি হয়। বলছে দেখো যে ছেলেদের 45 বছরের বেশি বয়স এবং মেয়েদের 55 বছর বেশির ক্ষেত্রে এই রোগগুলো সাধারণত দেখা যায়। ছেলেদের 45 বছর, ছেলেদের আগে হয়। এবং আরেকটা কথা বলি, ছেলেরা কিন্তু হার্টের রোগ বেশি হয় ছেলেদের। এটা কেন হয়, এটা কোষের মধ্যে আমি মার্জিতদের পরে সিরিফাতের জন্য বলতেছি। আবার একটা উপাদান আছে, এটাকে আমরা বলি এলডিএল আর এইচডিএল। এটার ফুল মিনিং হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন আর লো ডেনসিটি লিপোপ্রোটিন। তো মূলত কি হয়, এইচডিএল হচ্ছে একটা সংকেত দিয়ে বলছিলাম মনে রাখতে, এটা হচ্ছে এইচডিএল ভালো স্ত্রী। এলডিএল আর এইচডিএল এই দুজনের মধ্যে একটা সংকেত আছে, এটা মাত্র জানি, এটা হচ্ছে এইচডিএল ভালো স্ত্রী। এর মানে হচ্ছে এইচডিএল হচ্ছে ভালো, এলডিএল হচ্ছে খারাপ। আর এইচডিএল ভালো স্ত্রী বলতে বোঝানো হয় মেয়েদের ক্ষেত্রে এইচডিএলটা বেশি থাকে, ছেলেদের ক্ষেত্রে এইচডিএলটা কম থাকে। এইচডিএল যেহেতু ভালো, এইচডিএল যাদের বেশি থাকবে তাদের হার্টের রোগ কম হবে। আমাদের ছেলেদের ক্ষেত্রে যেহেতু এইচডিএলটা কম থাকে, এলডিএলটা বেশি থাকে, এই জন্য আমাদের ছেলেদের হার্টের রোগটা বেশি হয়। ছেলেদের হার্টের রোগ হওয়ার সম্ভাবনা কেন বেশি, যে বলবা এইচডিএল ভালো স্ত্রীটা রাখবা। দুইটা উপাদান আছে, একটা হচ্ছে এইচডিএল, একটা হচ্ছে এলডিএল। হাই ডেনসিটি লিপোপ্রোটিন, লো ডেনসিটি লিপোপ্রোটিন। তো হাই ডেনসিটি লিপোপ্রোটিন বলছি আর এইচডিএল ভালো, এই সংকেতটা মনে রাখলে এনাফ। এইচডিএল ভালো স্ত্রী, তাহলে এইচডিএল হচ্ছে ভালো, এলডিএল খারাপ। এখন এইচডিএল কাদের বেশি থাকে বলছি, এইচডিএল ভালো স্ত্রী, তার মানে মেয়েদের বেশি থাকে। যেহেতু মেয়েদের বেশি থাকে তাহলে মেয়েদের হার্টের রোগ কম হবে। তাহলে এলডিএল ছেলেদের বেশি থাকে, ছেলেদের হার্টের রোগ বেশি হবে। এটাই। তো এখান থেকে যে এমসিকিউটা আসে পরীক্ষায়, বলছে দেখো করোনারি ডোমেন 50 থেকে 70% যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে রক্ত সমৃদ্ধ, বলছে দেখো রক্ত, অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে যেতে পারে না, বুকে তখন ব্যথা হবে। আমরা জানি বুকে ব্যথা হওয়াকে আমরা বলি অ্যানজাইনা বলি। আমরা বলছিলাম হার্ট অ্যাটাকের প্রথম স্তর হচ্ছে অ্যানজাইনা। এই যে এই লাইনটা ভর্তি পরীক্ষা প্রায় সময় আসে, এটা ভালো করে দেখতে হয়। এটা কি বলছে দেখো, যদি করোনারি আর্টারি 90 থেকে 99% ব্লক হয়, তখন সেটাকে আমরা বলি আনস্টেবল অ্যানজাইনা। এই ইংলিশটা তুলে দেয়। আনস্টেবল অ্যানজাইনা বলতে কি বোঝো, মেডিকেল ভর্তি পরীক্ষা বা এখানে আসে, এমনকি তোমার রিটেনও আসতে পারে আনস্টেবল অ্যানজাইনা বলতে কাকে বলে, বা অস্থির অ্যানজাইনা কি। অর্থাৎ অ্যানজাইনাটা অনেক বেশি অবস্থা খারাপ হয়ে যায় কখন, যদি তোমার আর্টারি 90 থেকে 99% ব্লক হয়। দেখো 50% ব্লক হইলেও কিন্তু তোমার বুকে ব্যথা হয়, কিন্তু সেটা যদি 90 থেকে 99% হয় তখন সেটাকে বলা হয় আনস্টেবল অ্যানজাইনা। এটা দাগ দাও। দেখো তারপর এই অপারেশনটা একবারে সহজ, মাত্র বললাম কি করে, পা থেকে একটা আর্টারি কাটা হয়, তারপর এখানে পাশে একটা বসাইতে হয়। এটাই
দেখো এখানে লিখছে মাত্র 3 থেকে 5 ঘন্টা লাগে অপারেশনটা করতে, এবং 1 সপ্তাহের মধ্যে রোগীকে ছেড়ে দেওয়া হয়। এগুলো লাগে আসে না, জাস্ট আনস্টেবল এনজিন, এটা মাথায় রাখবা। তারপর এটা হচ্ছে তাহলে আমরা হার্টের চিকিৎসা দুইটা পদ্ধতি করলাম, একটা হচ্ছে হার্টের যেটা অপারেশন করলাম, এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি করলাম, আর একটা হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। আরেকটা চিকিৎসা যেটা বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, মূলত এটাই করা হচ্ছে এখন। আমার আব্বুরও এটা করা হয়েছে গত বছর, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো এইটাই বর্তমানে সবচেয়ে সহজ, কারণ ওইগুলোর একটা রিস্ক। তো এটাই করা হয়, এটাকে বলা হয় এনজিওপ্লাস্টি। তোমাদের একটা পরীক্ষার নাম তোমরা আগে পড়ে আসছো, বলে আসছিলাম এনজিওগ্রামের কথা। এনজিওগ্রাম বলছিলাম পরে বুঝাই দিব। এই এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টি বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, যেটা বর্তমানে মানে হার্টের সমস্যা হলে এটা করা হয়ে থাকে। তো বিষয়টা হচ্ছে এটা এখানে মনে রাখবা, এনজিওগ্রাম হচ্ছে একটা পরীক্ষা। এনজিওগ্রাম হচ্ছে পরীক্ষা যার মাধ্যমে দেখা হয় যে তোমার হার্টের কন্ডিশনটা কি। এই এনজিওগ্রাম শব্দটা আগেও আছে, ডক্টর লেখেন আবার লেখো। এনজিওগ্রাম এটা হচ্ছে একটা পরীক্ষা যার মাধ্যমে আমরা দেখি যে আসলে তোমার হার্টের যে কন্ডিশনটা কি। একটা কি করা হয়, পাইপ। পাইপ কি করা হয়, তোমার হাত দিয়ে ঢুকানো হয়, হাতের কোন একটা আর্টারি দিয়ে কি হয় ঢুকানো হয়, বা পায়ের কোন একটা আর্টারি দিয়ে ঢুকানো। ধরো আমি এইখান দিয়ে ঢুকাবো, পায়ের অনেকগুলো আর্টারি দেখাচ্ছে, একটা দিয়ে আমি একটা পাইপ ঢুকাবো, ওই পাইপের সামনে ক্যামেরা লাগানো থাকবে। এটা কি করা হয়, পাস করতে করতে হার্টে নিয়ে আসা হয়। হার্টে নিয়ে আসার পরে দেখা হয় তোমার কোন আর্টারিতে আছে। এইভাবে মূলত আমরা হার্টের পরীক্ষাটা করি, এটাকে বলে এনজিওগ্রাম। আবার বলতেছি কি করা হয়, ক্যামেরা না, মূলত এখানে কি হয়, একটা তোমার সেন্সর লাগানো থাকে, এখান থেকে কি করা হয়, একটা রং স্প্রে করা হয়, আর বাইরে থেকে ক্যামেরা দিয়ে দেখানো হয়। তো রংটা যখন স্প্রে করি না, রং স্প্রে করলে যে জায়গায় ব্লক আছে ওই জায়গায় রংটা সাধারণত হালকা দেখায়, আর যে জায়গায় ব্লক নাই ওই জায়গায় রংটা হচ্ছে অনেক গভীর দেখাবে। তো যেখানে ব্লক নেই এখানে দেখবে কি রংটা দেখাবে হালকা এই জায়গাটায়। তো একটা রং ছাড়া হয় এখানে এসে। তো এখানে বিষয়টা আবার বলতেছি, এখানে কি করে, বিষয়টা হচ্ছে এটা তার ঢুকানো হয়, তারটা কি করা হয়, একবার হার্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়, নিয়ে এসে ওখানে দেখা যায় কোন জায়গায় ব্লকটা আছে। এই যে ব্লকটা কোথায় আছে এটা বের করাকে আমরা বলি এনজিওগ্রাম। এখন ওই ব্লকটাকে ব্যথা পায় না? ব্যথা তো পাবেই, অনেক সময় মানুষ মারা যায়, কি বলো, মানুষ মারাও যায়। যেমন যেসব রোগী অনেক খারাপ অবস্থা, যেমন ডায়াবেটিস আছে বিশেষ করে যাদের, তারপর একটু আরো অন্যান্য ওষুধ যাদের আছে তারা মারা যায় পর থেকে, মারাত্মক ব্যথা হয়। চারটিখানি বিষয় নাকি। তবে বাংলাদেশ ব্যথা হয়, কিন্তু আমার আব্বুর ইন্ডিয়া থেকে করছি, ইন্ডিয়াতে কোনো ব্যথাই হয় না, কারণ ইন্ডিয়াতে অনেক আধুনিক মেশিন ইউজ করা হয়েছে। আমার বাংলাদেশে যখন একবার করছিলাম আব্বুর অনেক কষ্ট হয়েছে। ইন্ডিয়াতে করছে মাত্র সময় আছে 2 মিনিট, বাংলাদেশে করতে লাগে 30 মিনিট, আরো 15-20 মিনিট লাগে। আর ইন্ডিয়াতে করছিল 2 মিনিটে করছে। আমার আব্বু বুঝে অনেক যে মানে এনজিওগ্রাম যে করছে, মানুষ ভয় এনজিওগ্রাম করতেই চায় না। আর ওইখানে আমার আব্বু বুঝি নাই, কারণ হচ্ছে ওদের মেশিন অনেক আধুনিক। এটা একটা বাংলাদেশের সমস্যা আসলে, ইন্ডিয়াতে অনেক আধুনিক মেশিন আছে যেটা বাংলাদেশে নাই। তাই আমার কাছে মেশিন না থাকলে তো আমি তোমাকে উন্নত চিকিৎসা দিতে পারবো না, এটা কিছু করার নাই। আমার যোগ্যতা আছে কিন্তু আমি তোমাকে দিতে পারতেছি না, কারণ আমাদের দেশে ওই প্রযুক্তি গুলো নাই, এই সবচেয়ে বড় সমস্যা। ঠিক আছে। তো দেখো যেটা বলতেছি, তাহলে এনজিওগ্রাম হচ্ছে পরীক্ষা করা। আর প্লাস্টিক মানে কি, দেখো লেখা আছে এনজিও মানে রক্তবাহিকা, প্লাস্টিক মানে পুনর্নির্মাণ করা, অর্থাৎ তোমার রক্তবাহিকা যে ব্লক হয়ে গেছে ওই ব্লকটাকে সরাই দিয়ে তোমার আর্টারিটাকে আবার নর্মাল করে দেওয়া বলা হয় এনজিওপ্লাস্টি। এনজিওগ্রাম যখন করা হয় এনজিওপ্লাস্টি তখনই করে ফেলা হয়। যেমন তবে নাও করতে পারে, তোমার যদি তোমরা হয়তো রিং পরানো হয়, শুনছো তো, রিং পরানোর কথা শুনছো, হার্টের যে রিং পরে, জি ভাই। এই রিং পরানোকে এনজিওপ্লাস্টি বলা হয়। এই এনজিওগ্রামটা করা হয় যখন, তখন যে তারটা পাঠায় তারের মাথায় রিংটা লাগানো থাকে, যদি গিয়ে দেখে যে ব্লক আছে তখন রিংটা ওইখানে রেখে দিয়ে আসা করে। তবে যদি তুমি বলো না আমি রিং করবো না, শুধু আমি দেখবো আমার হার্টের কন্ডিশন কি, সেক্ষেত্রে রিংটা দেওয়া হয় না, সেক্ষেত্রে শুধুমাত্র এনজিওগ্রাম করা হয়। যেমন আমার আব্বুর ক্ষেত্রে বলি, আমি এনামে করছিলাম, তো আমাদের কোনো প্ল্যান ছিল না, আমরা জাস্ট চেক করতে দিয়েছিলাম যে হার্টের কন্ডিশনটা কি। তো দেখাইছে, তো ডাক্তার বলছে যে খারাপ হইতে পারে, তো আপনি রিং পরাই দিব কিনা, আমি বলছি না আমরা রিং পরাবো না। ঠিক আছে, তখন এনজিওগ্রাম করছে, দেখছে ব্লক আছে 60% মতো, বলছে যে রিং পরাবা, তখন আমার জিজ্ঞেস করে, আমি বলছি না আমি রিং পরাবো না, তখন বের করে নিয়ে এসে পড়ছে। ঠিক আছে, তখন পরে ইন্ডিয়া থেকে রিং পরাইছে। তো তো আমার আব্বু যে শুধু এনাম মেডিকেল যেটা করছে সাভারে, ওইটা হচ্ছে শুধুমাত্র এনজিওগ্রাম। কিন্তু তখন যদি একটা রিং বসাই দিয়ে আসে তখন সেটা হয়ে যেত এনজিওপ্লাস্টি, অর্থাৎ এই যে আর্টারিটা ব্লক হয়েছে এই ব্লকটা ঠিক করে দেওয়া। তো দেখো এই এনজিওপ্লাস্টিটা আবিষ্কার করছে এটা ডাক্তার, এটা পরীক্ষা আসে ডাক্তার অ্যান্ড্রেস গ্রয়েনজিক। ঠিক আছে। তো এটা মনে রাখার জন্য অন্তত তোমরা, একটা কার্টুন আছে জিগ এন্ড শার্ক, আমি খুবই ভক্তি কার্টুনটা প্রায় সময় দেখি, তোমরা দরকার হলে ইউটিউবে দেখতে পারো, কার্টুনটা খুবই মজা। আমি জানি না তোমরা দেখছো কিনা। জিগ এন্ড শার্ক একটা আছে, একটা হায়না, একটা হচ্ছে তোমার, দেখো যে কার্টুনটা জিগ এন্ড শার্ক, দেখছো কিনা, যে এটা হচ্ছে শার্কো
আর এটা হচ্ছে মারিনা, তার মানে সে তার পছন্দ করে, মানে একটা হায়না আছে, ওই হায়না কি জি ভাই করে, এই দেখছি যে দেখো দেখছি সে সে নিকেলোডিয়নে কি করে দেখছি। সে সে খালি এটা খাইতে চায়। আর হ্যাঁ, সার্ক খেয়ে ওরে পিড়ায় খালি। তো এইখান থেকে মনে রাখবা, ঠিক আছে? এই যে বইয়ের মধ্যে দেখো নামটা আছে জিক, দেখো লেখা আছে, এই যে দেখো জিক, তার মার্ক করে রাখো জিক কার্টুন, এটা তুমি মনে ভাই রাখবে, কি কোনো দেখাইলেন একটু দরকার আগে? নাই। জিগেন সার্কো কার্টুন, এই যে তোমাদের কি যে ভিডিও চালে ও আওয়াজ শোনো? হ্যাঁ, হচ্ছে আওয়াজ শোনা খুবই যায়? আমি নদী হয়ে গেছে। শোনা যায়? হ্যাঁ, না শোনা যায় না। তার মানে সারে নাকি? আচ্ছা, বাসা অনেক মজার নাম কার্টুন। নাম কি কার্টুনের? জিগেন এই শার্কো। কার্টুনটা দেখো, খুবই মজার একটা কার্টুন, মজা পেবা। হ্যাঁ, আমি এগুলো কি কি করতাম দিবে? যখন ইন্টারে পড়তাম, তখন তখন আছে না নিকেলোডিয়ান, আছে না নিকেলোডিয়ানে রাতে 3টার সময় কার্টুন দেখাইতো। তখন তারা তো ইউটিউব টিউব ছিল না, তখন 15 সালে কাহিনী। তো 15 সালে কি তা আমাদের তো কলেজ হচ্ছে 2টা দেখে না বা 1টা দেখে। আমি কি করতাম, ধরো সারা রাত পড়তাম। আমি কি করতাম, যে ধরো পড়া কিন্তু একটা না পড়তে হয় না, পড়া হচ্ছে কি জানো, গ্যাপে পড়বা, গ্যাপ দিয়ে পড়লে পড়া মুখস্থ হবে দ্রুত। ধরো তুমি 10 মিনিট পড়বা, 3 মিনিট মোবাইল চালাইবা, বা 3 মিনিট অন্য কিছু খাইবা, অথবা একটু হাইটে আসবা, আবার পড়া, আবার 10 মিনিট পড়বা, এমনি পড়বা। তুমি 60 মিনিট টানা পড়লে, যদি যদি তুমি 50 লাইন শিখো, এমনি পড়লে তুমি পড়ছো মাত্র 30 মিনিট, তুমি শিখবে ধর 100 লাইন, পার্থক্য হচ্ছে এতটুকু। ঠিক আছে? আমি কি করতাম, ধরো 2টা পর্যন্ত পড়ছি, 3টার সময় টিভি চালাতাম, ধর কিভাবে এটা দেখতাম। ঠিক আছে? তো এই কার্টুনটা দেখতাম, এটা খুব ভালো লাগতো আমার। তো এই কার্টুনটার ক্ষেত্রে যেটা এখান থেকে ভাই, মনে আপনার আম্মু রাখছিলাম, বকা দিত দেখো যে না? যখন আমু তো ঘুমাই, আমু তো ঘুমাইতো। দেখো, এই যে জিক, আমাদের তো এই রুমে টিভি, যে আমার উপরে উঠতে দেখো না, এই রুমে টিভি, আম্মুর রুমে আরেকটা টিভি, তো আমি এই রুমে এসে টিভি দেখতাম। দেখো, এই যে দেখো জিক, এই দেখো, দেখছো? এই জিগটা থেকে মনে রাখবা, জিগ এন্ড শার্কো, তাহলে এটা আবিষ্কারকের জিগ। এখন এনজিওপ্লাস্টি কয় ধরনের, এটা পরীক্ষা আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসে 4 ধরনের, নামগুলো আসে পরীক্ষায়, লিখে রাখো, লেজার এবিসি, দেখো লেজার এবিসি, লেজার এবিসি, দেখো ইংলিশে লেজার এবিসি লেজার না থেকে একটা হচ্ছে বাংলায়? কি, বাংলায় লেজার এবিসি লেখো, বাংলায় লেজার লেখো, কিন্তু এবিসি ইংলিশে লেখো, লেজার এডিসি। লেজার এবিসি। দেখো, আর দাগ লেজার থেকে এদিকে আমরা কি শুধু এই মনে রাখবো, নামটা বিজ্ঞানীর নাম দেখাবো? হ্যাঁ বিজ্ঞানীর নাম। আর এনজিওপ্লাস্টি কাকে বলে শিখবা 1 নম্বর কোশ্চেনে। এনজিওপ্লাস্টি কাকে বলে, এনজিওগ্রাম কি কিন্তু বলে দিছি। এনজিওগ্রাম হচ্ছে পরীক্ষা করাটা এনজিওগ্রাম। আর তোমার আর্টারি ব্লকটাকে সরাই দেওয়া হচ্ছে এনজিওপ্লাস্টি। দেখো, নাম এনজিও মানে রক্তবাহিকা, প্লাস্টি মানে পুনর্নির্মাণ। ঠিক আছে? অর্থাৎ ওই যে আর্টারিটা ব্লক হয়েছে, ওইটাকে ঠিক করে দেওয়া হচ্ছে এনজিওপ্লাস্টি। তো এখানে 4 ধরনের। একটা হচ্ছে কি বেলুন এনজিওপ্লাস্টি, দেখো লেজার, লেজার থেকে লেজার এনজিওপ্লাস্টি, তারপর এ বি সি, বি থেকে হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, ঠিক আছে, এ থেকে হচ্ছে অ্যাথেরেক্টমি, আর সি থেকে হচ্ছে করোনারি স্টেন্টিং। এটা হচ্ছে পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি, এটা দাগ দাও, করোনারি স্টেন্টিং হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত, আমার আব্বুকে এটাই করা হয়েছে, এটা মানে হচ্ছে রিং পরানো। এই যে করোনারি স্টেন্টিং, এই রিং এর আরেকটা বৈজ্ঞানিক নাম হচ্ছে করোনারি স্টেন্টিং, তোমরা রিং বলো, আসলে ডাক্তাররা বলে করোনারি স্টেন্টিং করা। ঠিক আছে? এটাই পার্থক্য, আর কিছুই না, নামের খালি তফাৎ না। এটা আসলে রিং পরানো, একই দরকার লিখে রাখবে, এটাই রিং। ঠিক আর আছে? তাহলে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে হ্যাঁ, ভাই ওই যে ওই লেজার এডিসি এটা কোন সিকোয়েন্স কোনটা? এই যে এখানে নামগুলো, লেজার থেকে লেজার এনজিওপ্লাস্টি, তারপর এ ও থেকে হচ্ছে অ্যাথেরেক্টমি, বি থেকে বেলুন, সি থেকে করোনারি। ওকে ওকে। ধরতে পারো নাই? আচ্ছা, জি ভাই, তারপর বুঝছি। দেখো এনজিওপ্লাস্টি করার, দেখো এই যে লিখে দিছে, দেখো এনজিওগ্রাম করে নিশ্চিত হওয়ার পর এই সার্জারি করে, দেখছো লেখাই আছে এনজিওগ্রাম, এটা কিন্তু তোমাদের বুঝাইছি। এনজিওগ্রাম আগে করে নিতে হবে। আসলে এনজিওগ্রাম করে আগে দেখি যে আসলে তার ওই জায়গাটা ব্লক কিনা। তো এখানে দেখো, এখানে অনেক ধরনের পদ্ধতি প্রয়োগ করা হয়। তো আসলে কি হয়, যেটাই নাও না কেন, তো এখানে ধরো বেলুন দিলে কি হয়, আসলে এটা একটা ধরো তার, এই তারের মাথায় কি হয়, একটা বেলুন বসানো থাকে, হ্যাঁ। তো বেলুনের উপরে এই স্টেনটা বসানো, মানে রিংটা বসানো হয়। দেখো রিংটা কিন্তু দেখো ফাঁকা ফাঁকা, এরকম আমাদের হাতে রিং এর মতো না, দেখো রিংটা দেখতে কেমন। আর রিং যদি ফাঁকা ফাঁকা না হয়, তাহলে এখানে যে আর্টারির মধ্যে কি দেখো তো, এই জায়গা ওয়ালটা পুরো ব্লক হয়ে যেত না, তখন কিন্তু এখানে রক্ত যেত না, এখানে তো টিস্যু আছে, তখন কিন্তু এই জায়গাটা টিস্যু পাবে না। এটা হচ্ছে একটা স্টেন্টের মতো, যে এক কথা জালির মতো, জালি নেট আছে না, নেটের মতো। কি করা হয়, দেখো যে বেলুনটা, বেলুনের মাথায় স্টেনটা বসানো আছে। তো ধরো এই জায়গাটা ব্লক হয়েছে, তখন বেলুনটা এখানে আনা হয়। তারপর কি করা হয়, বাইরে থেকে বাতাস দিয়ে বেলুনটাকে ফুলানো হয়। তখন কি হয়, এই দেখো চর্বি দুইটা দেখো চেপে গেছে, দেখো দেখছো চেপে গেছে যে। আর স্টেনটা তখন কি হয়, দুই পাশে বসায় দেওয়া হয়। তো বসানোর পরে কি হয়, বেলুনটাকে বাতাসটা সরাই ফেলা হয়, তখন বেলুন চুপচাপ যায়, তখন এটাকে বের করে নিয়ে আসা হয়।
এইভাবে মূলত স্টেনটা বসে। দেখো এখানে ব্লক হয়ে ছিল, দেখো এখানে পুরো লাইনটা পরিষ্কার, এখন আরামসে রক্ত যাইতে পারবে। তো আমার আব্বুর ক্ষেত্রে এটাই করা হয়েছে। একটা জায়গায় ব্লক ছিল, আমার আব্বুর ক্ষেত্রে আরেকটা সমস্যা ছিল, আলসার হয়ে গেছিল। ধরো ধরো এই জায়গাটা আলসার হয়ে গেছিল। আলসার হয়ে যাওয়ার কারণে কি হয়েছে, এখানে ধরো মানে যে কোনো সময় ব্লাড ভেসেলটা ফেটে যেতে পারতো, ব্লাড ভেসেল ফেটে গেলে স্ট্রোক হয়ে যেত। কারণ বলছি ব্লাড ভেসেল ফাটলে কিন্তু স্ট্রোক হয়, বা রক্তক্ষরণে যে কোনো সময় ডেঞ্জারাস কিছু হতে পারতো। কারণ আমার আব্বুর ব্লক ছিল মাত্র 60% এর নিচে। 60% নিচের ক্ষেত্রে এত রিং পরানো হয় না। মূলত এই আলসারটার কারণে রিংটা পরা হয়েছে। কি করছে, রিংটা দিয়ে আলসারটা ঢেকে দেওয়া হয়েছে, তার ফলে এখান দিয়ে রক্তক্ষরণের সম্ভাবনা এখন নাই। ঠিক আছে, রিংটা তো পরে বের করে নিচ্ছে, রিং পরানো মানে এমনি বলে রিং পরানো, তাই তো? না রিং তো বের করে না, এই যে রিং বসাই দিছে, এই যে রিংটা বসানো, এটা কি বেলুনটা সারা বের জীবন করে। থাকবে? হ্যাঁ সারা জীবন থাকবে। এই যে তোমার এখানে, এই দেখো এখানে চর্বি জমছে, এখন চর্বিটা দেখো চাকায় আছে। আগে কি করতো দেখো, এখানে তো বলছে 3টা পদ্ধতি, যেমন একটা হচ্ছে কি বেলুন পদ্ধতি। শুধু যদি বেলুন পদ্ধতি করতো তাহলে এখানে রিংটা বসানো হতো না, বেলুন দিয়ে কি করতো, চাইপা রাইখা এসে পড়তো। তো সমস্যাটা হচ্ছে কি, কয়দিন পর এখানে আবার চর্বি জমে, বুঝতে পারছো? এটা হচ্ছে সমস্যা, এই জন্য বেলুনটা করা হয় না এখন। আর অ্যাথেরেক্টমি যেটা, এটা কি একটা মেশিন দেওয়া হয়, বুঝছো? এই মেশিন দিয়ে কি করে, এগুলো কাটতে ফেলানো হয়, কাইটা কেটে ফেলা দেয়, কিন্তু এটারও একটা একই সমস্যা, এখানে আবার জমে। আর লেজার যেটা, লেজারের মাধ্যমে এগুলো ভাঙা ফেলানো হয়, একই সমস্যা, আবার জমে যায়। কিন্তু তোমার রিং বসাই দিয়ে আসলে রিং একটা ওষুধ দেওয়া থাকে, যার ফলে এখানে আর চর্বি জমতে পারে না। কথা বুঝতে পারছো? ক্লিয়ার বিষয়গুলো? এখানে দাগানো কিছু নেই, দেখো মাত্র সময় লাগে 30 মিনিট, আমি তো বললামই 30 মিনিট থেকে কয়েক ঘন্টা লাগে। ঠিক আছে, বেশি কোন সময় লাগে না। এই জন্য বর্তমানে এই পদ্ধতিটা করা হয়, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি, কারণ ঝামেলা নাই। কারণ হাত কাটতে গেলে যে কোনো সময় মানুষ মারা যেতে পারে, তুমি তো এত সিরিয়াস অপারেশনে যাইতে চাবা না, কারণ তোমার আব্বু বাঁচে থেকে দেখো মরে গেছে, দরকার আছে ঝামেলা যাওয়া? এই জন্য বর্তমানে সবাই এটাই করে। তবে এইটা সবার ক্ষেত্রে করা যায় না, এটা হচ্ছে। ব্যাপারটা পাইছি ভাই। আচ্ছা ভাই, যদি মইরা জায়গা তাহলে দায় থাকে কোনো? না, কেন দায়ী থাকবে? এটা তো সাইন করে দিছো তুমি যে মারা গেলে কোনো দায়ী নেই। তবে এই যাদের ও ধরো আচ্ছা, ধরো অপারেশনের আগে করে এটা সাইন হ্যাঁ, করে? যে কোনো অপারেশনে সাইন করতে হবে, যেটা নিয়ম। মারা গেলে যাতে দায়ী না। দেখো তুমি কিছু করতে পারবে না ডাক্তার, এটা নিয়মই দুনিয়া। আমি এখন তোমার ভালোর জন্য করতে গেছেন, মারা গেছে, এটা তো আমার কিছু করার নেই। দেখো যে কোনো কারণে মানুষ মারা যেতেই পারে। দেখো এখন এই পদ্ধতিতে সবার ক্ষেত্রে করা যায় না। দেখো যারা কিডনির রোগী অথবা যাদের অ্যালার্জি হইতে পারে, যাদের বয়স বেশি, তাদের করা যাবে না। অর্থাৎ যাদের কন্ডিশন খুবই খারাপ, বা যাদের ডায়াবেটিক্স আছে, ডায়াবেটিক্সের কন্ডিশন এত খারাপ অবস্থা, অনেক সময় কেউ ঢুকাইছে, তারটা ঢুকাইলে রোগী এমন অবস্থা যে মারা যাবে যে কোনো সময়, তখন আবার তার বের করে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ ডায়াবেটিসের কারণে এত সমস্যা হয়? আমার আব্বু অনেক সুস্থ ছিল, কারণ আমার আব্বুর আসলে এই হার্টের রোগ হচ্ছে জেনেটিক রোগ। মানে আমাদের বংশে সবারই হার্টের রোগ হয়, আমার আব্বু জীবনে পরিশ্রম করে হওয়ার কথা ছিল না, জেনেটিক রোগের কারণে মূলত এটা হয়েছে। আমার চাচা রয়েছে, চাচা হাসপাতালে ভর্তি, যাইতে হবে ঢাকা একদিন। তো এটা জেনেটিক্যালি আমাদের বংশে হচ্ছে, আমার দাদা ওই কারণে মারা গেছে। তো এই আপনার হার্টের হইতে রোগ, পারে। হ্যাঁ আমারও, আমি ওটার জন্য একে মানে আমার যে কোনো সময় হতে পারে, এটাও সত্য কথা। এটা কারণ হার্টের রোগ, ডায়াবেটিস এগুলো জেনেটিক্যাল রোগ। তো এই জিনিসটা হচ্ছে, আমার আব্বুর তো কোনো অন্য সমস্যা নেই, এই জন্য এটা সহজে করা গেছে, ডাক্তারের কোনো সমস্যা নেই করতে। কারণ যেহেতু জেনেটিক্যালি মানে হয়েছে, কোনো ধরো হাইপার টেনশন নাই, ডায়াবেটিস নাই, পরিবার সুস্থ মানুষ। তো অনেকে আছে যাদের কি অন্য সব রোগগুলো থাকে, তার ফলে অনেক কষ্ট এটা করতে গেলে। তো এই চ্যাপ্টার আমাদের শেষ। এই জিনিসটা বুঝাই দিলাম, তোমাদের জানাই দিলাম, একটু জানলা, আশা করি একটু বুঝলাম। দরকার হলে তোমাদের একটা এনজিওগ্রাম দেখাই দিতেছি, দাঁড়াও আমার আপুরটাই দেখে। এই দেখো এনজিওগ্রাম এরিয়া আমার কাছে আছে, দেখো কেমনে, এই দেখছো কেমনে, এই যে দেখছো, এই যে এনজিওগ্রাম, এই যে হার্টের ভিতরে যে তারটা ঢুকাইছে, দেখো এটা বাস্তব তো আমার আপুরটাই। এই দেখো, দেখছো রং ছাড়তেছে যে, দেখছো যে রং ছাড়তেছে যে, দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখো, এই যে আর্টারি দেখছো, এই যে রংগুলো যাচ্ছে, দেখছো পুরো ক্লিয়ার, কোনো ব্লক নাই। এটা হচ্ছে কিছুদিন আগে করা, কোনো ব্লক নাই, দেখো। ঠিক আছে, যদি ব্লক থাকতো, না এটা মানে আগেরটা, এই যে দেখো এটা ব্লকটা আছে, এই দেখো এই যে জায়গাটা দেখো, এই যে দেখো এই জায়গাটায় দেখো, দেখছো একটা জায়গা যে গ্যাপ পড়তেছে, এই যে জায়গাটায়, এটা হচ্ছে আলসার ছিল এখানে। ওই এটা বাকিগুলো তো দুইটা অন্ধকার অন্ধকার ভাই। এই যে আর্টারি গুলা অন্ধকার অন্ধকার তো অন্ধকার। অন্ধকার হবে তো, অন্ধকার থাকলে তো ভালো। এই যে দেখো মানে রক্ত যাচ্ছে, যে জায়গাটা ঘোলা ওই জায়গাটাই সমস্যা। এই যে তো, এই যে দেখো রং ছাড়তেছে, এই জায়গাটা এটা রং ছাড়তেছে, দেখছো তারের মাথা থেকে এই যে আর্টারি গুলো দিয়ে ঢুকতেছে। ও এই যে হ্যাঁ, রং এখান দিয়ে ছাড়তেছে। ক্লিয়ার, ক্লিয়ার, এখানে ক্লিয়ার, বুঝতে পারছো বিষয়টা? মানে জায়গাটা ক্লিয়ার, এখানে কোনো সমস্যা নেই। যদি ক্লিয়ার, যদি এখানে হালকা হয়ে যেত একবারে, তাহলে সমস্যা হইতো। আচ্ছা ভাই, এটার বুঝতে ভিডিও পারছো? ফুটেজটা কেমনে পাইলো? এই যে মেইন ক্যামেরা থেকে বাইরে থেকে এখানে যে তার ঢুকেছে, এখানে ক্যামেরা বসানো ছিল, ইয়া থেকে এখানে নিয়ে ফেলছে। রক্ত মাংস সব ক্লিয়ার করে ফেলাইছে, আর হাড্ডি মাড্ডি সব নাই। তার ঢুকেছে না